প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সম্ভবত হাইড্রার উপরে লাস্ট লেকচার দিচ্ছি। চেষ্টা করবো পুরোপুরি শেষ করে দেওয়ার। গতদিন আমি তোমাদেরকে কি পড়িয়েছিলাম আশা করি মনে আছে তোমাদের। কতগুলি পার্থক্যগুলি পড়াচ্ছিলাম গতদিন। পার্থক্যগুলি, আচ্ছা আমি গতদিন তোমাদেরকে আমি পার্থক্যগুলি পড়িয়েছিলাম। আজকে পড়াবো, আজকে কতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্লাস আর কিছু টপিকস আছে, এগুলি মূলত আলোচনা হবে। আমি আসছি তোমাদের লাস্টের দিনে এই যে পার্থক্যগুলি পড়িয়েছিলাম, দ্বিস্তরী ত্রিস্তরী পার্থক্য, সিলম সিলেন্ট্রন, তারপরে অন্তঃপরজীবী বহিঃপরজীবী, অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাকের পার্থক্য। আজকে আমি মোটামুটি তোমাদের সবকিছুই তো শেষ করে ফেলেছি, জাস্ট সামারি করছি। আমরা যে হাইড্রা পড়লাম, হাইড্রার অ্যাজ এ হোল আসলে হাইড্রার বৈশিষ্ট্যগুলি গিয়ে দাঁড়ালো, এবং আমরা যেগুলি পড়লাম তার মোটামুটি সেগুলা থেকেই বৈশিষ্ট্যগুলা, আমি বৈশিষ্ট্যগুলা তোমাদের ফার্স্টে হাইড্রার স্পেসিফিক, আমি জাস্ট স্পেসিফিক বৈশিষ্ট্য কিন্তু এভাবে পড়াইনি। আমি চাচ্ছিলাম যে সবগুলো পড়ানোর শেষে এসে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলে তখন তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। তো সেটাই করছি। আমরা হাইড্রার বৈশিষ্ট্য যদি যাই, প্রথমে হচ্ছে যে হাইড্রা হচ্ছে যে দ্বিস্তরী একটা দ্বিস্তরী প্রাণী। এরা হচ্ছে নিরারিয়া পর্বের প্রাণী, এবং কারণ হচ্ছে এদের নিরারিয়া কেন, কারণ এদের হচ্ছে নিরোব্লাস্ট কোষ আছে, তাই এই নিরোব্লাস্ট কোষ থেকে কিন্তু এদের আসলে নিরারিয়া নামকরণ হয়েছে। এরপরে আসি আমরা যে হাইড্রা মাংসাশী, তার মানে হচ্ছে এরা কি খায়, মাংস খায়, মানে প্রাণী খায়, অন্যান্য প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে। অনেক সময় ডিম, কোনো কোনো ক্রাস্টেসিয়ানদের ডিমও তার খাবার হিসাবে ব্যবহৃত হতে পারে। তো তারপরে এমন না যে বলা যায় যে এরা অন্য প্রাণীকে খাদ্য রূপে গ্রহণ করে। মাংস জাতীয় খাবার বা এনিমেল এনিমেলের যে কোনো জিনিস, মানে শরীরের যে কোনো অংশ, সেটাও তারা খেতে পারে। তো এটা গেল হাইড্রা। আমরা জানি যে এটা হচ্ছে মিঠা পানির প্রাণী। কোনো পানিতে অবস্থিত কোনো কঠিন বস্তুর সাথে এরা কিন্তু লেগে থাকে, লেগে কখনো এইভাবে থাকতে পারে, কখনো উল্টায় থাকতে পারে, যেভাবেই থাকুক কোনো বস্তুর সাথে তারা লেগে থাকে আকাশে গেলে। ব্যাপন প্রক্রিয়ায় এদের শ্বসন এবং রেচন সম্পন্ন হয়। ব্যাপন প্রক্রিয়া, শ্বসন এবং রেচন হচ্ছে ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, অভিশ্রবণ না। কিন্তু ব্যাপন এবং অভিশ্রবণ অবশ্যই তোমাদের ধারণা আছে। ব্যাপন প্রক্রিয়া, হ্যাঁ, যেখানে ঘনত্ব কম আছে ওইখান থেকে কিন্তু কম বেশি ঘনত্বের জায়গাগুলোতে আসে। তো এইভাবে ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু তোমার এদের শোষণ এবং রেচন সম্পন্ন হয়ে থাকে। হাইডার দেহের এক প্রান্ত খোলা এবং অপর প্রান্ত বন্ধ, তাই তো? একটা প্রান্ত যেটা হাইপোস্টম, ওইখানে যে একটা ছিদ্র আছে হাইপোস্টমের একদম চূড়ায়, ওই ছিদ্রটা, ওই একটা প্রান্তই তার ওপেন, ওটা দিয়েই খাবার বা পানি যেটাই হোক প্রবেশ করতেছে, আবার ওটা দিয়েই বের হয়ে যাচ্ছে। তো এই জন্য একটা প্রান্ত তার খোলা, আর অপর প্রান্ত তো তোমার পদচাকতি, ওখানে কিন্তু কোনো ছিদ্র নেই বা আনাজ জাতীয় কিছু নেই। তো এক প্রান্ত খোলা, অপর প্রান্ত তার বন্ধ। হাইড্রার দেহ আমরা পড়েছি যে এটা অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম মানে হচ্ছে যে তাকে এর দেহের যে কোনো সেকশনে একে ক্রস করা যাবে, যে কোনো সেকশনে তাকে কাটা, যে যতবার খুশি তুমি কাটতে পারবা, যে কোনো ভাগ দিক দিয়েই কাটতে পারবা। এইটা হচ্ছে অরীয় প্রতিসাম্য তা প্রদর্শন করে এই হাইড্রা। সো হাইড্রার, এই যে বলেছিলাম হাইড্রা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, একটোডার্ম, এন্ডোডার্ম, এবং একটোডার্ম থেকে এপিডার্মিস বা ত্বক গঠিত হয়, আর এন্ডোডার্ম থেকে গ্যাস্ট্রোডার্মিস উৎপন্ন হয়ে থাকে। গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রো মানে হচ্ছে ভিতরের যে অংশটা, ভিতরের লাইনে,
ইন্টারনাল লাইনিংটা, এটাকে বলছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল লাইনিং, ভিতরের যে ওই ত্বকটা সে আসলে গ্যাস্ট্রোডার্মিস, ভিতরের ত্বকটা, এটাই হচ্ছে তাই উৎপন্ন করে থাকে এন্ডোডার্মিস থেকে। হাইডার নিডোব্লাস্ট এপিডার্মিস স্তরে থাকে, কিন্তু এটা কিন্তু নিডোব্লাস্ট কোষ কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে নিডোব্লাস্ট কোষ কোথায় থাকে না, নিডোব্লাস্ট কোষ, হ্যাঁ এটা কিন্তু আসে। আর কোথায় কোথায়, হ্যাঁ কোথায় থাকে না তোমাকে বলে দিবে যে কোর্সিকা, পদচাকতি, হাইপোস্টোম, গ্যাস্ট্রোডার্মিস, তাও কিন্তু গ্যাস্ট্রোডার্মিস এখানে থাকে না। তো এপিডার্মিস স্তর বা এক্টোডার্ম, এপিডার্মিস স্তর হচ্ছে এক্টোডার্মে থাকে পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, নিডোব্লাস্ট, গ্রন্থি কোষ, স্নায়ু কোষ, জনন কোষ। এটা বলছে যে এপিডার্মিস স্তর বা এক্টোডার্মে কি কি থাকে। পেশি আবরণী কোষ থাকে, আমরা পড়েছিলাম না যে হাইডার বহিতকে কি কি থাকে, আমরা পেশি আবরণী পড়েছিলাম। ইন্টারস্টিশিয়াল কোষ পড়েছিলাম, যেগুলি রিজেনারেটিং পাওয়ার আছে, যাদের কারণেই মূলত রিজেনারেটিং পাওয়ারটা অর্জন করে থাকে, অর্থাৎ পুনরুৎপত্তি ক্ষমতা। হ্যাঁ, তারপরে দেখেছিলাম নিডোব্লাস্ট কোষগুলি, আমরা দেখেছিলাম গ্রন্থি কোষগুলি, আমরা দেখেছিলাম স্নায়ু কোষ, বিভিন্ন ধরনের জনন কোষ তৈরি হয় ওই যে তোমার শীতকালে, শীতকালে কিন্তু তারা এই বা শরৎকাল এই সমস্ত সময় কিন্তু তারা এই জনন কোষ তৈরির মাধ্যমে বংশ বিস্তার করে থাকে, তাই না? সেটা বাইরেই কিন্তু বহিঃত্বকে গঠিত হয়। স্নায়ু কোষ পড়েছিলাম, সংবেদী কোষ, আর একটা আছে সংবেদী কোষ। সংবেদী কোষগুলো কিন্তু থাকে দুই পাশেই থাকে, দুই জায়গায় থাকে। আচ্ছা, গ্যাস্ট্রোডার্মিসের স্তরে কি থাকে এখানে মূলত, এটা কয়েকটা বলছে যে মূলত পুষ্টি কোষ বা নিউট্রিটিভ কোষ, হ্যাঁ নিউট্রিটিভ সেল, মানে পুষ্টি কোষ। একটা হচ্ছে গ্রন্থি কোষ, হ্যাঁ নিউট্রিটিভ সেল পুষ্টির কাজ করে। গ্রন্থি কোষগুলো যে নিঃসরণ এনজাইম দেয়, খাবার গুলা পরিপাকের জন্য এনজাইম নিঃসরণ করে থাকে বিভিন্ন ধরনের। আর সংবেদী কোষ তো দুই পাশেই থাকে, কিন্তু ভিতরেও থাকে বাইরেও থাকে। তাদের কাজ হচ্ছে তোমার স্নায়ু উদ্দীপনাগুলি পরিবহন করা, কোথায় কি ঘটছে সে মেসেজ গুলা পরিবহনের কাজ কিন্তু এই সংবেদী কোষগুলো করে থাকে। এরপরে আমরা আসি অপাচ্য ও বর্জ্য পদার্থ মুখ গহ্বর দিয়ে বাইরে নিক্ষিপ্ত হয়। এটা হচ্ছে ওই যে মুখ, আমরা হাইপোস্টোমের সামনে যে ছিদ্রটা থাকে, সেই ছিদ্রটা দিয়ে কিন্তু তোমার খাবারগুলি যেমন ঢোকে, বা খাবার হোক পানি হোক যে কোনো জিনিস কিন্তু তারা ওইটা দিয়ে ভিতরে, দেহের ভিতরে বা সিলেন্টরনে প্রবেশ করতেছে, বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট যেটাই বলো, হ্যাঁ গ্যাস্ট্রো গহ্বর, সেই গহ্বরে কিন্তু প্রবেশ করে। আবার বর্জ্য পদার্থ বা অপাচ্য অংশ সেটাও কিন্তু তোমার এই মুখ গহ্বর দিয়ে কিন্তু বাইরে নিষ্ক্রান্ত হয়। অর্থাৎ একটা মাত্র ছিদ্র দিয়েই কিন্তু তোমার সব কাজ হচ্ছে। দুইটা ছিদ্র তো নেই, একটা ছিদ্র, দেহের এক প্রান্ত খোলা, তাই তো? আচ্ছা, এরপরে বলেছে যে সিলেন্ট্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে বহিঃকোষীয় ভাবে খাদ্য পরিপাক। এটাতে আমরা আসি। সিলেন্ট্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে বহিঃকোষীয় ভাবে খাদ্য পরিপাক হয়। আমরা দেখেছি যে বহিঃকোষীয় পরিপাক হলো যেটা কোষের বাইরে হবে, ভিতরে কিন্তু না। কোষের ভিতরে যখন খাবারটা নিয়ে যাবে তখন কিন্তু সে খাদ্য গহ্বর থাকবে, সে গহ্বরের ভিতরে খাবারটাকে আটকায় ফেলবে। খাবারটাকে আটকায় ফেলার পরে কিন্তু সেই এনজাইম গুলো আসে, এনজাইম গুলো এসে ওই খাদ্য গহ্বরে তখন নিঃসৃত হয় এনজাইম গুলা, এবং খাবারটাকে পরিপাক করে থাকে। এটা হলো অন্তঃকোষীয় পরিপাক। আর বহিঃকোষীয় পরিপাক যেটা বাইরে হচ্ছে, বাইরে হচ্ছে। তো খাবারটা খাবারটা হাইডার দেহে সিলেন্ট্রনে প্রবেশ করার পরে হাইপোস্টোমের যে ছিদ্রটা আছে সেখানে, সেটা দিয়ে যখন খাবারটা ভিতরে প্রবেশ করার পরে কিন্তু ভিতরে কিন্তু ওয়াটার কারেন্ট তৈরি হয়। এখন ওয়াটার কারেন্ট বলতে কি, মানে পানির স্রোত তৈরি হয়। সে পানির স্রোত গুলা কার মাধ্যমে তৈরি হচ্ছে? আমরা কিন্তু অন্তঃকোষীয় গ্যাস্ট্রো গহ্বরে বা গ্যাস্ট্রোডার্মিসে, আমরা কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে পড়েছি, সেখানে কিন্তু ফ্লাজেলার কোষ থাকে, ফ্লাজেলার কোষ থাকে, তাই তো? সেই ফ্লাজেলার কোষগুলি, ফ্লাজেলা থাকে যে কোষগুলিতে, সেই ফ্লাজেলা গুলো কিন্তু মুভ করে, মুভ করে সে কারেন্ট তৈরি করে, যে কারণে খাবারটা যেটা ভিতরে প্রবেশ করতেছে সে কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়, প্লাস স্রোতে হচ্ছে, প্লাস ফ্লাজেলার মুভমেন্টের কারণেও কিন্তু সেগুলি টুকরো টুকরো হচ্ছে। এই যে পরিপাকের এই যে একটা এই স্তরটাকে, এই এই যে ধাপটা, এই ধাপটাকে বলা হচ্ছে তোমার
বহিঃকোষীয় পরিপাক, বহিঃকোষীয় পরিপাকের ধাপ। এরপর আমরা আসি যে নিডারিয়া পর্বে মোট 23 ধরনের নেমাটোসিস্ট রয়েছে। মোট 23 ধরনের নেমাটোসিস্ট রয়েছে। কয় ধরনের? 23 ধরনের। তবে হাইড্রাতে আমরা 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট। এটাও কিন্তু পরীক্ষা আসে, এটা কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? তাহলে কয় ধরনের? 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। আর টোটাল নিডারিয়া পর্বের প্রাণীদের 23 ধরনের নেমাটোসিস্ট থাকে। 23 ধরনের নেমাটোসিস্ট। বৃহত্তম নেমাটোসিস্ট হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। স্টিনোটিল বা পেনিট্রেন্ট। পেনিট্রেন্ট মানে প্রবেশ করানো, তাই তো? প্রবেশ করানো, তার মানে আমরা বুঝতেই পারছি এটা শিকারের দেহে বিদ্ধ করে, মানে ফুল ফুটানোর মতো বিদ্ধ করে সে কি করে তোমার পয়জনটাকে পুশ করে দেয়। পয়জনটাকে পুশ করে দেয়। আর মানে যেটা বিষাক্ত হিপনোটক্সিন, হ্যাঁ, হিপনোটক্সিন কিন্তু হিপনোটাইজ করে ফেলে। আমরা জানি হিপনোটাইজ শব্দের সাথে পরিচিত, এটা হচ্ছে মানুষকে অসাড় করে দেয়। তো এটাও কিন্তু এই পেনিট্রেন্টের কাজও কিন্তু ওই হিপনোটক্সিন প্রবেশ করাই দিয়ে শিকারটাকে অবশ করে দেয়, শিকার আর মুভ করতে পারে না, আইদার তারপরে অনেক ক্ষেত্রে মারা যায়। তো এই হচ্ছে তোমার পেনিট্রেন্টের কাজ। তো বৃহত্তম নেমাটোসিস্ট হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। বৃহত্তম নেমাটোসিস্ট স্টিনোটিল বা পেনিট্রেন্ট। আমরা এরপরে যাই। ওকে, এরপরে স্টিনোটিল, এই যে আমি যেটা বললাম যে হিপনোটক্সিন নামক বিষাক্ত রস থাকে। হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? ফেনল, আমিষ ও ফেনল দিয়ে তৈরি, তাই তো? আমিষ এবং ফেনল দিয়ে তৈরি হিপনোটক্সিন। আচ্ছা, এরপর আছে ভলভেন্ট। ভলভেন্টের সূত্র কিন্তু কর্ক স্ক্রুর মতো অনেকগুলা কর্ক স্ক্রুর মতো অনেকগুলা প্যাচের সৃষ্টি হয়। ভলভেন্ট, হ্যাঁ, ভলভেন্ট। আপনার মনে আছে ভলভেন্ট হচ্ছে এরকম স্ক্রুর মতো ছুঁড়ে দিয়ে সে চাবুকের মতো পেঁচায় ধরে কিন্তু, হ্যাঁ, এই যে পেঁচিয়ে ধরার কাজ, হ্যাঁ, এটা হচ্ছে ভলভেন্টের কাজ। আর গ্লুটেনেন্ট, এই যে স্ট্রেপটোলিন গ্লুটেনেন্ট, এর দেহ সর্পিল আকারে সজ্জিত কাঁটাযুক্ত, এরাও কিন্তু পেঁচানোর কাজ করে থাকে, হ্যাঁ, এরাও কিন্তু পেঁচানোর কাজ। গ্লুটেনেন্ট মানে হচ্ছে তোমার ছোট্ট, এটা গ্লু মানে আঠালো থাকে, এরা আঠালো ভাবে এদেরকে যাতে ফসকে না যায় এই আটকানোর কাজটা কিন্তু এই তোমার এরা করে থাকে। এই স্ট্রেপটোলিন আর স্টেরিওলিন দুই ধরনের গ্লুটেনেন্ট আছে, হ্যাঁ। তো এরা সবচেয়ে ক্ষুদ্রতম স্টেরিওলিন গ্লুটেনেন্ট হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, সবচেয়ে ক্ষুদ্র, এবং এরাকে যেহেতু অস্পষ্ট অতি ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটাযুক্ত, এগুলি খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটাযুক্ত থাকে। আর ভলভেন্ট এবং অন্যান্য নেমাটোসিস্ট হচ্ছে শিকারকে ধরে রাখতে সাহায্য করে। গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট গ্লু বা আঠালো রস ক্ষরণ করে থাকে, তারপর স্টিনোটিল হিপনোটক্সিন দিয়ে শিকারকে অবশ করে, পরে মুখছিদ্র দিয়ে তা গ্রহণ করে। যেটা বললাম আমি, ঠিক এক একটা দিয়ে এক এক ধরনের কাজ করে তারা কিন্তু এগিয়ে যায়। আমরা পড়েছিলাম যে একবার নিক্ষিপ্ত হলে নেমাটোসিস্টের সূত্র কিন্তু আর নিডোব্লাস্টে ফিরিয়ে আনা যায় না। পরবর্তীতে কিন্তু ওই যেহেতু সূত্র থাকে না, ওই নেমাটোসিস্টটা পরে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, যে কারণে ওইটা আবার নতুন করে তোমার নেমাটোসিস্ট তৈরি হয়। কিন্তু সূত্র যেটার একবার নিক্ষিপ্ত হওয়ার পর সেই সূত্র কিন্তু আর নিডোব্লাস্ট সেলে কিন্তু ফিরে আসে না। আচ্ছা, গ্যাস্ট্রোডার্মিসের আমরা পুষ্টিকোষ ছিল, আমরা পড়েছিলাম গ্যাস্ট্রোডার্মিসের পুষ্টিকোষ দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ফ্লাজেলীয় পুষ্টিকোষ ছিল, সেগুলো ফ্লাজেলা, আর একটা হচ্ছে ক্ষণপদ ছিল, হ্যাঁ, ক্ষণপদীয় পুষ্টিকোষ। হাইড্রার চলন আমরা পড়েছি। আমরা পড়েছি হাইড্রার চলন। তার আগে একটু বলে নেই, যেটা হলো যে আমরা ক্ষণপদীয় কোষ, ফ্লাজেলার কোষ, গ্রন্থি কোষ, এখানে থাকে গ্যাস্ট্রোডার্মিসে সংবেদী কোষ থাকে। আর স্নায়ু কোষগুলা কিন্তু মেজোগ্লিয়া বরাবর স্নায়ু কোষ থাকে, সে কি করে তোমার
যে এই উদ্দীপনাগুলি সমগ্র দেহে মানে বাইরের যেটা এক্টোডার্মিস এন্ডোডার্মিস দুটার মধ্যে কিন্তু এই যে সংযোগ সংবেদনা পরিবহনের কাজ কিন্তু মূলত স্নায়ুকোষ এবং সংবেদী কোষ এই দুইটা মিলে দুইটা সেলের সমন্বয়ে কিন্তু তারা এই কাজটা করে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে হাইড্রার আমরা ইয়ে পড়েছিলাম যে হাইড্রার প্রজনন করে কয়ভাবে। হাইড্রার প্রজনন করে 3 ভাবে। একটা আছে অযৌন প্রজনন, মূলত হচ্ছে 2 ভাবে, 2 রকম, অযৌন যৌন। অযৌনের মধ্যে তোমার আবার একটা ছিল হচ্ছে তোমার মুকুল উদ্গম করেছিলাম, যেটা মুকুল উদ্গম সাধারণত কখন করে, যখন খাদ্যের প্রচুর প্রাচুর্যতা থাকে, অর্থাৎ গ্রীষ্মকালে খাদ্যের প্রাচুর্যতা থাকে, তখন কিন্তু তারা মুকুল উদ্গম করে, অর্থাৎ দেহের বাইরের দিকে তোমার ইন্টারস্টিশিয়াল কোষগুলোই মূলত বিভাজিত হয়ে তারা কি করে, মাইটোসিস প্রক্রিয়া ক্রমাগত বিভাজিত হয়ে তারা মুকুল তৈরি করে। এরপর আস্তে আস্তে মুকুল, তার কোষিকা তৈরি হয়, হাইপোস্টোম তৈরি হয়, তারপরে পদচাকতি, পদচাকতি হচ্ছে শেষে, এরপরে হচ্ছে মূল বডি থেকে আলাদা হয়ে গিয়ে পদচাকতি। এটা বলেছিলাম দ্বিবিভাজন, কখনো যদি ভেঙে যায় তখন কিন্তু আবার ভগ্ন অংশ আবার পুনরুৎপত্তি ক্ষমতার মাধ্যমে আবার পুনরায় তারা কিন্তু পূর্ণাঙ্গ হাইড্রাট পরিণত হয়। আর একটা পড়েছিলাম আমরা কি, যে ইয়ে পড়েছিলাম আমরা যে যৌন জনন। যৌন জনন সাধারণত কি করে, যখন খাবারের অপ্রতুলতা থাকে, আমরা বলেছিলাম শীতকাল শরৎকাল এই যে সময়গুলা, এই সময় খাবার কম থাকে, সেই সময়টা কি করে তারা ডিম্বাশয় আর শুক্রাশয় তৈরি করে দেহের বাইরের দিকে, যে বললাম একটুডার্মে কিন্তু এগুলো থাকে, এই ডিম্বাশয় শুক্রাশয় তৈরি করে তারা কিন্তু জাইগোট তৈরি করতেছে, এরপরে এখান থেকে তারা বংশ বিস্তার করতেছে। হাইড্রার চলনে আমরা অনেক ধরনের চলন করেছিলাম, সামারসল্টিং, গ্লাইডিং, লুপিং, আরোহণ, তারপরে সুইমিং, অনেক ধরনের। এর মধ্যে আমি বলেছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে লুপিং আর একটা হচ্ছে সামারসল্ট। লুপিংটা কি জন্য, লুপিং না বলে তোমার বলে দিতে পারে, লুপিংটা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য, জাস্ট শুয়োপোকা যেভাবে যায় এইভাবে কিন্তু লুপিংটা হয়। আর সামারসল্টিংটা তো ডিগবাজি, এইরকম ডিগবাজি, একবার মাথা নিচে পা উপরে, আবার পা নিচে মাথা উপরে, এই যে সামারসল্টিং বা ডিগবাজি, এই এগুলা হচ্ছে ডিগবাজি কিন্তু দেয় হচ্ছে দ্রুত চলনের জন্য, দ্রুত যখন চলতে চায় তখন তারা ডিগবাজি দেয়। আর লম্বা দূরত্ব চলার জন্য হচ্ছে তোমার লুপিং বা হামাগুড়ি। আর গ্লাইডিং আছে, গ্লাইডিং হচ্ছে ঘোড়ায় ঘোড়ায় যায়, ঠিক আছে, অ্যামিবার মতো ক্ষণপথ তৈরি করে আস্তে 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 আগায় যায়। এটা হাইড্রার প্রধান খাদ্য হচ্ছে ক্ষুদ্র ক্রাস্টেশিয়ান, যে সন্ধিপদী প্রাণীগুলি আছে, ক্ষুদ্র ক্রাস্টেশিয়ান। ক্রাস্টেশিয়ান আমাদের চিংড়ি, চিংড়ি হচ্ছে এক ধরনের ক্রাস্টেশিয়ান, ওই জাতীয় বাড়িতে এরকম অসংখ্য ক্রাস্টেশিয়ান আছে। সেই ক্রাস্টেশিয়ান প্রাণীগুলা কিন্তু তাদের মূলত খাবার ছোট ছোট যেগুলা, যেমন হচ্ছে আরেকটা আছে পতঙ্গের লার্ভা, লার্ভাগুলি ক্রাস্টেশিয়ান লার্ভা, খুব ছোট্ট ছোট্ট থাকে ক্রাস্টেশিয়ান লার্ভা, সাইক্লপস, ডাফনিয়া, হ্যাঁ, তারপরে ছোট ছোট কৃমি, হ্যাঁ, খন্ডায়িত, খন্ডকায়িত কেঁচো, কেঁচোটা এমন খন্ডকায়িত কেঁচো, কেঁচো হয়তো ভগ্নাংশ, হ্যাঁ ভগ্নাংশ, বিভিন্ন অ্যানিলিড থাকে, মাছের ক্ষুদ্র ক্ষুদ্র ডিম থাকে, হ্যাঁ, তারপরে ডায়াপটোমাস, এরপরে আছে আরো বিভিন্ন ধরনের ময়না, বিভিন্ন ধরনের ক্রাস্টেশিয়ান যে লার্ভা গুলি আছে, মূলত এইগুলি খায়, লার্ভা ডিম, এই যে বিভিন্ন কেঁচো টেচো গুলো, ওদের ক্ষুদ্র ভগ্নাংশ, এগুলি মূলত তাদের খাবার। সিলেন্ট্রনে বহিঃকোষীয় পরিপাক ঘটলেও, সিলেন্ট্রনে বহিঃকোষীয় পরিপাক ঘটলেও হাইড্রার দেহে 2 প্রকার পরিপাকই ঘটে, একটা বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, বললাম আমরা। যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয় তখন এই সব। আচ্ছা, মিথজীবিতা, আমরা হাইড্রার ক্ষেত্রে কিন্তু মিথজীবিতা করলাম। মিথজীবিতা হচ্ছে সহাবস্থান, তাই না, সহাবস্থান যেখানে উভয়ের দ্বারা উপকৃত হবে সেটাকে আমরা মিথজীবিতা। আমরা মিথজীবিতা পরজীবিতা, পরজীবিতায় কিন্তু পড়েছি যে একজন অপকৃত হবে, যে এটাকে পরজীবিতা বলা হয় থাকে। তো মিথজীবিতা হাইড্রার ক্ষেত্রে আমরা পড়েছি কি, হাইড্রার সাথে শৈবালের যে সহাবস্থান, হ্যাঁ, শৈবাল, জুক্লোরেলা, জুক্লোরেলা কি, জুক্লোরেলা, এই জুক্লোরেলা নামক যে শৈবালগুলি আছে, এবং হাইড্রা হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা, ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা, এদের মধ্যে মূলত এই ধরনের সহাবস্থান আমরা
দেখতে পাই, এই ধরনের সহাবস্থান দেখতে পাই, এবং এখানে উভয় কিন্তু উভয়ের দ্বারা উপকৃত হচ্ছে। একজনের একজনের একজন কার্বন ডাই অক্সাইড বর্জ্য পদার্থ হিসাবে বের করে দিচ্ছে, আর একজন সেই কার্বন ডাই অক্সাইড নিয়েই কিন্তু তার খাবার শর্করা তৈরি করতেছে। হ্যাঁ, একজন একজনের একজনের অক্সিজেন আবার আর একজন শোষণের কাজে ব্যবহার করতেছে। তো এরকম ভাবেই কিন্তু একজন বর্জ্য পদার্থ আর একজনের খাবার। তো এইভাবে কিন্তু উভয়ের দ্বারা উভয় উপকৃত হচ্ছে, কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত এখানে হচ্ছে না। এই কারণে এটাকে মিথজীবিতা বলে। হাইড্রার দেহে এরকম মিথজীবিতা দেখা যায়। এরপরে আমরা পড়েছি হাইড্রার দেহে কিন্তু শ্রম বন্টন বিদ্যমান। শ্রম বন্টন পড়েছি আমরা কোষীয়, আঙ্গিক, দুই ধরনের শ্রম বন্টন করেছি। এই দুই ধরনের শ্রম বন্টন কিন্তু হাইড্রার দেহে বিদ্যমান। তো এই হচ্ছে তোমার মোটামুটি আমরা হাইড্রার বৈশিষ্ট্যগুলা এবং বৈশিষ্ট্যের সাথে একই সাথে কিন্তু আমরা ওভারঅল কিছু জিনিস বললাম। আর তোমাদের আর একটা দিন তাহলে এটা তো হবে না, একটু বলি। আমরা তাহলে ফাইনালি কি করলাম? হাইড্রার আমরা বৈশিষ্ট্য বললাম, এটা সবার শেষে এসে পড়লাম। হাইড্রার আমরা স্বভাব আবাসস্থল পড়েছিলাম। স্বভাব আবাসস্থল কি বলেছিলাম? স্বভাব ছিল হচ্ছে এরা মাংসাশী, তারপরে হচ্ছে তোমার এরা কোনো বস্তুর সাথে লেগে থাকে। এরা আবাসস্থল হচ্ছে এরা সাধারণত এদেরকে কি একটু তোমার অল্প স্রোত বা স্রোতহীন জায়গা, যেগুলি পরিষ্কার পানি, এই সমস্ত জায়গায় কিন্তু হাইড্রা পাওয়া যায়। একটু হালকা রোদ ইয়ে থাকে, রোদ থাকে, এই সমস্ত জায়গায় কিন্তু হাইড্রা পাওয়া যায় এবং মিঠা পানিতে দেখা যায় এই হাইড্রা গুলি। আর স্বভাব আবাসস্থল করেছিলাম আমরা, দৈহিক গঠন করেছিলাম দেখতে কিরকম, কি এখানে আমরা করেছিলাম হচ্ছে মস্তক বা হাইপোস্টোম করেছিলাম, দেহকাণ্ড করেছিলাম, পদচাকতি করেছিলাম, তাই না? তো হাইপোস্টোমের চারপাশ দিয়ে কোষিকা ছিল 6 থেকে 8টা, কোনো জায়গায় 8 থেকে 10 বলা হবে। তো এগুলি পদচাকতিতে বিভিন্ন রকম গ্রন্থি কোষ থাকে, হাইপোস্টোমে অনেক ধরনের গ্রন্থি কোষ থাকে। আর নিডোব্লাস্ট কোষগুলি থাকে হাইপোস্টোম, পদচাকতি, তারপরে হচ্ছে তোমার কোষিকা, এই সমস্ত জায়গায় কিন্তু নিডোব্লাস্ট কোষগুলি পাওয়া যায়। হ্যাঁ, এরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য, যেটা পুনরুৎপত্তি ক্ষমতা, যে কারণে ইন্টারস্টিশিয়াল কোষের কারণে কিন্তু পুনরুৎপত্তি ক্ষমতা পেয়ে থাকে। পড়েছিলাম আমরা কি হাইড্রার হাইড্রার আমরা বহিঃত্বকের কোষে কি থাকে, মানে লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ দুটাতে পড়েছিলাম, যে সেখানে আমরা বিভিন্ন কোষ দেখেছিলাম, সেই কোষগুলো আজকে আবার বললাম। তারপরে আমরা পড়েছিলাম হাইড্রার খাদ্য গ্রহণ, কিভাবে সে খাদ্য গ্রহণ করে থাকে। হ্যাঁ, খাদ্য গ্রহণ গুলি ওই যে নেমাটোসিস কাছাকাছি আসলেই কিন্তু সে যে শিকারের ভাইব্রেশন কিন্তু তার ওই যে নিডোসিল থাকে, নিডোসিলে কিন্তু ভাইব্রেশনটা রিসিভ করে, রিসিভ করলে কি হয়, অভিশ্রমণিক প্রক্রিয়ায় তার নেমাটোসিস যে থলেটা আছে, থলের মধ্যে পানি প্রেসার, পানি প্রবেশ করতে থাকে, এবং পানি যখন পূর্ণ হয়ে যায় তখন কিন্তু অপারকুলামটা খুলে গিয়ে তীব্র বেগে তোমার ইয়েটা বাইরে নিক্ষিপ্ত হয়, ফ্লাজেলাম নিক্ষিপ্ত হয়ে কিন্তু তখন সে শিকারটাকে ধরে ফেলে। আর খাদ্য পরিপাকটা করেছিলাম, বাইরে একভাবে পরিপাক হয়, ভিতরে একভাবে পরিপাক হয়। ভিতরে কোনটা, কোষের ভিতরে যে খাদ্য গহ্বরে ঢুকে যায়, এনজাইম আসে পরিপাক করে। আমরা পড়েছিলাম হাইড্রার চলন, বিভিন্ন ধরনের চলন পড়লাম। তারপরে হচ্ছে হাইড্রার কি পড়লাম আমরা, এরপরে বললাম হচ্ছে যে হাইড্রার বিভিন্ন প্রজনন করেছিলাম, কি কিভাবে প্রজনন করে, অজন যৌন, সেটা বললাম। হাইড্রার শ্রম বন্টন করেছি। হাইড্রার আমরা কি করলাম, হাইড্রার বিভিন্ন ধরনের পার্থক্য, সিলোম, সিলন্ট্রন, তারপরে অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাকের পার্থক্য, পরজীবিতা, মিথজীবিতা, তাই তো? এই ডিটেইলস আমরা করলাম। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমি সামনের ক্লাসে তোমাদের কতগুলি প্রশ্ন এবং তার আনসার এগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আজকের মতো খোদা হাফেজ।